আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন সৈন্যদের জন্য ইরানের ৫,০০০ কবর প্রস্তুত। সাগরে মার্কিন গর্জন, হিজবুল্লার কমান্ড হাতে নিল ইরানের বিপ্লবী গার্ড। ইরানি সাইয়াদ মিসাইলের নতুন গর্জন। ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে নিয়ে তোপের মুখে মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বশক্তির দাপট রুখে দিতে প্রস্তুত ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। মার্কিন সৈন্যদের জন্য ইরানের ৫,০০০ কবর প্রস্তুত, এমন একটি খবর সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভূরাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে, যা মূলত আধুনিক মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সরাসরি সংঘাতের চেয়ে প্রতীকী বার্তা প্রদান অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা কোনো নতুন বিষয় নয়, বরং কয়েক দশক ধরে এই দুই দেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ এবং কৌশলগত পেশি প্রদর্শনের খেলা চলছে, যেখানে উভয় পক্ষই একে অপরের ওপর চাপ সৃষ্টির জন্য নানা ধরনের সামরিক ও মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করে থাকে। এই ৫,০০০ কবর প্রস্তুত করার খবরটি মূলত ইরানের দিক থেকে ওয়াশিংটনের প্রতি একটি অত্যন্ত কড়া এবং সুস্পষ্ট প্রতিরোধমূলক বার্তা, যার মাধ্যমে তেহরান বোঝাতে চাইছে যে যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানের মাটিতে বা তাদের কৌশলগত স্বার্থের ওপর কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা আগ্রাসন চালানো হয়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। সামরিক বিশ্লেষকদের মতে ইরান খুব ভালো করেই জানে যে সরাসরি প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক পরাশক্তির সাথে পাল্লা দেওয়া কঠিন হতে পারে, তাই তারা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল গ্রহণ করেছে, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, যাতে প্রতিপক্ষ কোনো ধরনের আক্রমণাত্মক সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়। এই ধরনের কৌশলগত বার্তা প্রদানের মাধ্যমে ইরান কেবল যুক্তরাষ্ট্রকেই নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের মিত্র দেশগুলোকেও একটি সতর্ক বার্তা দিচ্ছে যে এই অঞ্চলে কোনো ধরনের সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব হবে ব্যাপক এবং ধ্বংসাত্মক, যা পুরো বিশ্বের অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে মারাত্মক অস্থিরতা তৈরি করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্রতীকী কবরগুলো বাস্তবে কোনো তাৎক্ষণিক শারীরিক হুমকির চেয়েও অনেক বেশি কাজ করছে একটি কৌশলগত ডেটারেন্স বা নিবৃত্তিমূলক ব্যবস্থা হিসেবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তাই পৌঁছে দেয় যে ইরান নিজেদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যে কোনো ধরনের চরম পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে, এবং তারা তাদের সামরিক প্রস্তুতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে বহিরাগত কোনো শক্তির পক্ষে সহজে বিজয় অর্জন করা প্রায় অসম্ভব। সাগরে মার্কিন নৌবাহিনীর বিশাল উপস্থিতি এবং অন্যদিকে লেবাননের প্রতিরোধকামী গোষ্ঠী হিজবুল্লার কমান্ড কাঠামোতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর সরাসরি হস্তক্ষেপের গুঞ্জন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে, যা ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী এবং স্ট্রাইক গ্রুপগুলোর সাগরে এই গর্জন বা কৌশলগত উপস্থিতি মূলত তাদের মিত্রদের আশ্বস্ত করার এবং সম্ভাব্য বিরোধীদের নিবৃত্ত করার একটি চিরাচরিত সামরিক কৌশল, যার মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করতে চায় যে তারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে সক্ষম এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। কিন্তু এর বিপরীতে হিজবুল্লার মতো একটি সুসংগঠিত এবং সামরিকভাবে অত্যন্ত সক্ষম গোষ্ঠীর কমান্ড যদি সরাসরি ইরানের বিপ্লবী গার্ডের হাতে চলে যাওয়ার খবর সত্য হয়, তবে তা এই অঞ্চলের প্রথাগত সামরিক ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে। কারণ আইআরজিসি এর সামরিক কৌশল এবং অপারেশনাল দক্ষতা হিজবুল্লার গেরিলা যুদ্ধ পদ্ধতির সাথে যুক্ত হলে তা যে কোনো প্রতিপক্ষের জন্য এক ভয়ানক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা মনে করছেন আইআরজিসি যদি সত্যিই হিজবুল্লার কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে সরাসরি হস্তক্ষেপ করে, তবে এর অর্থ হল ইরান এখন আর কেবল দূর থেকে লজিস্টিক বা অস্ত্র সহায়তা দিয়েই সন্তুষ্ট থাকছে না,
বরং তারা মধ্যপ্রাচ্যের ফ্রন্টলাইনে নিজেদের সরাসরি উপস্থিতি এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, যা মূলত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষকে আরও বেশি সুসংহত এবং আক্রমণাত্মক রূপ দেওয়ার একটি সুদূর প্রসারী পরিকল্পনা। এই পরিস্থিতি একদিকে যেমন লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি এবং সার্বভৌমত্বকে এক গভীর সংকটের মুখে ফেলে দিচ্ছে, তেমনি অন্যদিকে ইসরায়েলের উত্তর সীমান্তের নিরাপত্তাকে এক নজিরবিহীন হুমকির সম্মুখীন করছে, যার ফলে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক কৌশল নতুন করে সাজাতে হচ্ছে। ভূমধ্য সাগরে মার্কিন রণতরীর টহল এবং আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি মূলত ইরান ও হিজবুল্লার এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং সামরিক প্রস্তুতিকে পর্যবেক্ষণে রাখার এবং প্রয়োজনে দ্রুত জবাব দেবার জন্যই ডিজাইন করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে সাগরে মার্কিন নৌবাহিনীর এই বিশাল উপস্থিতি এবং ভূমিতে আইআরজিসি হিজবুল্লার এই সমন্বিত কমান্ড কাঠামো যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে পুরো অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে। ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতি, বিশেষ করে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাইয়েদ সারফেস টু এয়ার বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেমের নতুন সংস্করণটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে, যা প্রমাণ করে যে দীর্ঘদিনের কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং একে অপরের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভরতার দিকে অনেক দূর এগিয়ে গেছে। সাইয়েদ বা শিকারি নামের এই মিসাইল পরিবারের নতুন যে সংস্করণের গর্জনের কথা বলা হচ্ছে তা মূলত ইরানের অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়েল বা A2AD কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যার মূল লক্ষ্য হল শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন বা ক্রুজ মিসাইলকে নিজেদের আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করা এবং ধ্বংস করা। সামরিক প্রযুক্তির দিক থেকে বিচার করলে সাইয়েদ সিরিজের এই নতুন মিসাইলগুলোতে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এদেরকে অত্যন্ত দ্রুত গতিতে নিক্ষেপ করার সুবিধা দেয় এবং উন্নত রাডার ট্র্যাকিং সিস্টেমের সাথে যুক্ত থাকার কারণে এগুলো একই সাথে একাধিক লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, যা আধুনিক আকাশযুদ্ধে একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হয়। ইরানের বিখ্যাত বাবার ৩৭৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে এই নতুন সাইয়েদ মিসাইলগুলোর সমন্বয় ঘটিয়ে তারা মূলত রাশিয়ার S-300 বা S-400-এর মতো শক্তিশালী একটি দেশীয় প্রতিরক্ষা বলয় তৈরি করার দাবি করছে, যা যে কোনো বহিরাগত সামরিক হুমকির বিরুদ্ধে তেহরানের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের আকাশে পশ্চিমা দেশগুলোর একচেটিয়া আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের এই মিসাইল প্রযুক্তির উন্নয়ন কেবল তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতাই বাড়ায়নি, বরং এটি তাদের আঞ্চলিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবেও কাজ করছে, কারণ এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি তাদের মিত্র দেশ বা গোষ্ঠীগুলোর হাতে পৌঁছালে তা পুরো অঞ্চলের সামরিক সমীকরণকে বদলে দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে মন্তব্য করে সম্প্রতি তীব্র তোপের মুখে পড়েছেন মার্কিন রাষ্ট্রদূত, যা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং আধুনিক কূটনীতিতে নিরপেক্ষতা ও মানবাধিকারের প্রশ্নটিকে নতুন করে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুটি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে সবচেয়ে সংবেদনশীল এবং দীর্ঘস্থায়ী সংকটগুলোর একটি, যেখানে যে কোনো দেশের রাষ্ট্রদূতের একটি ছোট মন্তব্য ব্যাপক ভূরাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, আর সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক পরাশক্তির রাষ্ট্রদূতের প্রকাশ্য বিবৃতি যদি কোনো এক পক্ষের প্রতি, বিশেষ করে আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত দখলদারিত্বের প্রতি সমর্থনমূলক বলে মনে হয়, তবে তা স্বাভাবিকভাবেই বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দেয়। জাতিসংঘ এবং জেনেভা কনভেনশন সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরপূর্বক অন্য কোনো ভূখণ্ড দখল করা এবং সেখানে বসতি স্থাপন করা সম্পূর্ণ বেআইনি, কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য যখন এই আন্তর্জাতিক ঐক্যমত্যের বিপরীতে অবস্থান নেয়, তখন তা কেবল ফিলিস্তিনিদের অধিকারকেই ক্ষুণ্ণ করে না, বরং আন্তর্জাতিক আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে। এই ধরনের মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে গ্লোবাল সাউথ এবং আরব বিশ্বের দেশগুলোর কাছে তাদের নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভাবমূর্তি হারাচ্ছে, যা ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি প্রক্রিয়া স্থাপনের যে কোনো উদ্যোগকে আরও বেশি জটিল এবং অসম্ভব করে তুলবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন।
তীব্র এই তোপের মুখে পড়ার পর মানবাধিকার সংস্থাগুলো এবং নাগরিক সমাজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ফোরামগুলোতে জোরালো প্রতিবাদ জানাচ্ছে, যা প্রমাণ করে যে বর্তমান যুগে ডিজিটাল মিডিয়ার কল্যাণে কূটনীতি আর কেবল বদ্ধ দরজার পেছনের বিষয় নয়, বরং প্রতিটি কূটনৈতিক বিবৃতি এখন বিশ্বজনীন বিচার এবং জনসাধারণের স্ক্রুটিনির আওতায় আসে। তাছাড়া এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে, কারণ খোদ আমেরিকার ভেতরেই এখন তরুণ প্রজন্ম এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে মানবাধিকার এবং ন্যায় বিচারের পক্ষে অত্যন্ত শক্তিশালী একটি কণ্ঠস্বর তৈরি হয়েছে, যারা তাদের দেশের এই ধরনের একপেশে পররাষ্ট্রনীতির তীব্র বিরোধিতা করছে এবং সরকারকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। বিশ্বশক্তির একচেটিয়া দাপট এবং পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ রুখে দিতে ইরান যে বহুমুখী কৌশল গ্রহণ করেছে তা বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয়, এবং এটি প্রমাণ করে যে তেহরান আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেদের একটি স্বাধীন ও প্রভাবশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিত ভূরাজনৈতিক ছক অনুযায়ী এগিয়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে বিশ্বব্যবস্থা যখন ইউনিপোলার বা একমেরুকেন্দ্রিক থেকে মাল্টিপোলার বা বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে পরিবর্তিত হচ্ছে, ঠিক তখনই ইরান এই পরিবর্তনের সর্বোচ্চ সুযোগ কাজে লাগানোর জন্য তাদের লুক ইস্ট বা পূর্বমুখী নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে এনে চীন এবং রাশিয়ার মতো এশীয় পরাশক্তিগুলোর সাথে তাদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত সম্পর্ককে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে গেছে। ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো অত্যন্ত প্রভাবশালী আন্তর্জাতিক জোটগুলোতে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ তাদের এই সফল কূটনীতিরই একটি বড় প্রমাণ, যা তাদেরকে কেবল পশ্চিমাদের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটাতেই সাহায্য করছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করে নিজস্ব মুদ্রা বা বিকল্প ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্লোবাল সাপ্লাই চেনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করছে। অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি ইরান তাদের সামরিক সক্ষমতাকেও এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে আজ আর কোনো পশ্চিমা শক্তি সহজেই তাদের ওপর সামরিক হস্তক্ষেপের সাহস দেখায় না, কারণ তাদের ড্রোন প্রযুক্তি, সাইবার ওয়ারফেয়ার সক্ষমতা এবং বিশাল ব্যালাস্টিক মিসাইলের ভাণ্ডার যে কোনো সম্ভাব্য আগ্রাসনকে প্রতিহত করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী নিবৃত্তিমূলক ব্যবস্থা বা ডেটারেন্স হিসাবে কাজ করছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং লেবাননে নিজেদের মতাদর্শগত মিত্র এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোকে একত্রিত করে ইরান একটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ তৈরি করেছে, যা এই অঞ্চলে পশ্চিমা স্বার্থ এবং তাদের মিত্রদের জন্য একটি প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং এই পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে তেহরানের অনুকূলে রাখতে সাহায্য করছে।